এই কৃতিকা, কি হয়েছে তোমার? এই প্লিজ চোখ খোলো। আদির একের পর এক চেষ্টায় তিতিকার জ্ঞান ফেরাতে চেয়েও ব্যর্থ হলো। সে ইতিমধ্যে সম্পূর্ণ অবচেতন হয়ে গিয়েছে। এদিকে এত মানুষজনের ভিড়ে আদির কোনো উপায় না পেয়ে আচমকা তিতিকাকে পাশ খুলে তুলে নেয়। আশেপাশের লোকজন খুব বেশি অবাক হয় না এতে। আদিরের উন্মাদনায় তারা ভেবেই নেয় আদির এই মেয়েটার বিশেষ কেউ। এদিকে আদি সোজাসুজি তিতিকাকে কোলে করে নিজের সাথে আগলে নিয়ে গাড়ির কাছে ছুটে আসে। তিতিকাকে আলগোছে ব্যাক সিটে শুইয়ে দিয়ে দ্রুত ভিড় ঠেলে এক স্বনামধন্য হসপিটালে পৌঁছায়। এই হসপিটালে আদিরের অনেক চেনা জানা লোকজন রয়েছে। যথারীতি এখানকার সবচেয়ে বেস্ট ডক্টরকে তার জন্য ডাকা হয়, কিন্তু হসপিটালে আদিরের চেনা জানা সকলের মনেই এক নিগূঢ় সন্দেহ ঘুরপাক খাচ্ছে। গম্ভীর নিরেট স্বভাবের এই আদির রায়ান কেন এই মেয়েটির জন্য এত উতলা হয়ে উঠেছে? মেয়েটির বয়সও যথেষ্ট কম। সে কি আদিরের আত্মীয়, নাকি ভিন্ন কোনো সম্পর্ক রয়েছে? ডক্টর এসে তিতিকার চেক আপ করে খুব বেশি গুরুতর কিছু না হলেও শুরুতে ডাক্তার বুঝে যায় ঠিকমতো খাওয়া দাওয়া না করেই তার এই দশা। পালস অত্যন্ত ধীর গতিতে চলছে। ওদিকে আদিরও যেন ক্রমশ অস্থির হয়ে উঠেছে। এটা কেমন অনুভূতি তার জানা নেই, তবে তার এই মুহূর্তে কোনো কিছুই ভালো লাগছে না। নিজেকে সম্পূর্ণ হিতেহিত জ্ঞান শূন্য মনে হচ্ছে। ডক্টর তিতিকাকে স্যালাইন লাগিয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। আদির কেবিনের বাহিরে চুপচাপ চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। পরনের ফর্মাল ড্রেসও অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে, কিন্তু সেসবের দিকে আদিরের কোনো ধ্যান নেই। সে তিতিকার চিন্তায় মগ্ন। ডক্টর রুম থেকে বের হতেই আদির দ্রুত অস্থির স্বরে বলল, ডক্টর, ও ঠিক আছে? ডক্টর আদিরের পরিচিতি, যার দরুন সে আদিরের এমন অস্থিরতা দেখে খানিকটা অবাক হয়। তবুও সে আদিরকে আশ্বস্ত করতে বলল, জি, চিন্তার কোনো কারণ নেই। আশা করা যায় খুব দ্রুতই জ্ঞান ফিরবে তার। কিন্তু আমার আপনাকে পেশেন্টের ব্যাপারে আরও কিছু বলার রয়েছে। ডক্টরের অভিব্যক্তিতে আদির খানিকটা স্থির হয়, যেন তিনি গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছে। এদিকে ডাক্তারও খুব বেশি ভনিতা না করে তিতিকার হেলথ কন্ডিশনের ব্যাপারে সবটাই জানিয়ে দেয়। সন্ধ্যা নেমে এসেছে বহুক্ষণ পূর্বে। একটা নিরিবিলি নির্জন রেস্টুরেন্টের একদম শেফিসের দিকের এক কোণে চুপটি করে বসে রয়েছে তিতিকা, আর সম্মুখে বসে গম্ভীর্য নিরেট ব্যক্তিত্বের আদির রায়ান। তিতিকার সামনে এক গাদা খাবার সাজিয়ে গুছিয়ে রাখা, পুরো টেবিল ভর্তি হয়ে গিয়েছে এতগুলো খাবার দিয়ে। কিছুক্ষণ পূর্বে ওয়েটার এসে এত সব খাবার রেখে গিয়েছে, অথচ একটা কিছু মুখে তুলছে না সে। তার মাঝে অস্বস্তি ও সংকোচবোধ মিশ্রভাবে অনুভূত হচ্ছে। হসপিটাল হতে ছাড়া পেয়েছে খানিকক্ষণ আগেই, আর সেখান থেকে আদির সোজা তাকে এখানে নিয়ে এসেছে। এদিকে তিতিকার জ্ঞান ফেরার পর হতে হতভম্ব হয়ে বসে রয়েছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। শুরুতেই নিজেকে হসপিটালে স্যালাইন লাগানো অবস্থায় দেখে চমকাই, পরক্ষণেই আবার আদিরের সকল গম্ভীরপূর্ণ কাজকর্মে। তার সাথে ঠিকমতো এখন অবধি একটা কথাও বলেনি আদির, অথচ কিভাবে তাকে এক প্রকার জোর করে এখানে সেখানে নিয়ে বেড়াচ্ছে। তিতিকা বারংবার টেবিলের নিচে তার পা জোড়া একে অপরের সাথে ঘষাঘষি করছে। এটা সংকোচবোধ অথবা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েই, কিংবা নিজের পায়ে কোনো প্রকার জুতো না থাকায়। মূলত দুটো কারণেই তার এই দশা। তার জুতো জোড়া কোথায় তা তিতিকা জানে না। জ্ঞান ফেরার পর হতে সোজা হসপিটাল থেকে এখানে অবধি সে এভাবেই খালি পায়েই ঘুরে বেড়াচ্ছে। আদিরকে কিছু বলতে চেয়েও বলার সাহস পায়নি। কোনোভাবেই যেন স্বাভাবিক হয়ে উঠতে পারছে না। এদিকে তিতিকা খাচ্ছে না দেখে আদির একবার আশেপাশে নজর বুলিয়ে নেয়। না, এই সময় এই রেস্টুরেন্টে সেভাবে কেউ নেই বললেই চলে। তাহলে তিতিকা এত কিসের সংকোচবোধ করছে? সে কি তবে তার জন্যই এমন ভাবে? আদির এমন কিছু ভাবতে ভাবতে কপালটা খানিক কুঁচকে ফেলে। মাথা নুইয়ে বসে থাকি তিতিকার উদ্দেশ্যে অকপটে আওড়ায়, মিস তিতিকা। আদির শুধু এইটুকু নিরেট স্বরে আওড়াতে তিতিকা আচমকা চমকে ওঠে। কিঞ্চিত মাথা উঠিয়ে ঠোঁট কামড়ে চুপচাপ বসে থাকে। এদিকে আদির ভারী শ্বাস ফেলে, তাকে তীক্ষ্ণ নজরে একবার পর্যবেক্ষণ করে। পরক্ষণেই আবার গাম্ভীর্যের সহিত বলে ওঠে, কি সমস্যা? খাচ্ছেন না কেন? আদির হঠাৎ তার সাথে এমন রাগান্বিত স্বরে ওদিকের ফলিয়ে কথা বলছে কেন, তা তিতিকে ঠিক বুঝতে উঠে পারে না। সে তো তার জন্যই অস্বস্তি বোধ করছে। না জানি রাস্তায় কিভাবে অবচেতন হলো, আর আদিরকে কত সমস্যাই না পোহাতে হলো। এসব নিয়ে তার যত সব
অস্বস্তি বোধ, কেননা নিজের এমন দশায় সে নিজের প্রতিই বিরক্ত। তিতিকে নিজের তটস্থ করতে আরও বেশি স্থির হয়। এত সব নতুন নতুন খাবার দেখে সে আরও বেশি তালগোল ফাঁকিয়ে ফেলেছে। লোকটা রেখে কোনটা খাবে তাই বুঝে উঠতে পারছে না। আবার এগুলোর স্বাদই বা কেমন হবে তা নিয়েও তার তীব্র সন্দেহ জেগেছে মনে। তিতিকে কিছুটা সময় ভাবা চিন্তার পর আদির উদ্দেশ্যে নিষ্প্রিয় বলল, আমি কিছু খাবো না। তিতিকার ইতস্ত স্বরে আদির গম্ভীর কণ্ঠে বলে, আমি আপনার মতামত জানতে চাইনি, খেতে বলেছি। তিতিকা যেন এবার বেশ খানিকটা আশ্চর্য হলো। সে তো বললই সে কিছু খাবে না, তাহলে এই লোক এভাবে জোর কেন করছে? কোনো অফিসের বস নিশ্চয় তারা এমপ্লয়ির সাথে এভাবে আচরণ করে না, অথচ ইনি তো। তিতিকা এসব ভাবতে ভাবতেই বাড়ি শ্বাস পেলে। আদি রেখে তো তাকে জোর করে কিছু না বলেই এখানে নিয়ে এসেছে, আবার তাকে কিছু জিজ্ঞেস না করেই এতগুলো খাবার অর্ডার করেছে। সব মিলিয়ে তিতিকে ভীষণ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে আদির এমন আচরণে। এদিকে আদির যেন এবার বেশ বিরক্ত হলো। সেই বিরক্তিতে টেবিলের উপর একটা কাটা চামচ নিয়ে তা আদি অনবরত ঠক ঠক শব্দ করতে লাগলো। এদিকে তিতিকার বিষয়টা খেয়াল করা মাত্রই কিঞ্চিত ডুব গেলে। বেশ শেষমেশ নিজের দ্বিধাদ্বন্দ্বের মাঝে এসে নিজের পছন্দ মতো কিছুটা খাবার মুখে তুলে নেয়। তিতিকা ধীরে ধীরে খাবার চিবাচ্ছে আর মাঝে মধ্যে আদিরকে আর চোখে দেখার চেষ্টা করছে। আদির ফলক্ষীনভাবে তীক্ষ্ণতার সহিত তার দিকেই তাকিয়ে, যার ফলে তিতিকা সেও কিছু বলতে পারছে না, শুধু চুপচাপ যেটা ভালো লাগছে সেটাই খেয়ে চলেছে। এরই মধ্যে আবার আদির তিতিকার উদ্দেশ্য বলে উঠল, আজ ভার্সিটিতে যাননি কেন? আদিরের কথায় তিতিকা আচমকা কেসে ওঠে। সে যে ভার্সিটিতে যায়নি এটা আদির কোথায় থেকে জানলো, আর সে কেনই বা এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করছে? না, আদিরকে কোনো মতে স্বাভাবিক লাগছে না, কিছু তো একটা গড়বড় রয়েছে। তিতিকা খাবারটা কোনো মতে গিলে নিয়ে আওড়ায়, আমি আজ ভার্সিটিতে যাইনি এটা আপনি জানলেন কি করে? আদি তিতিকার দিকে গাম্ভীর্যের সহিত তাকিয়ে থাকতে থাকতেই বলল, আজ অফিসে অনেক আগেই চলে এসেছিলেন, তাই মনে হলো আজ হয়তো আপনি ভার্সিটিতে যাননি। তিতিকা এবার আরেক দফায় বিস্মিত হয়। সেই বিস্ময়ের সাথে মনে মনে আওড়ায়, কি লোক রে বাবা, আমি যে আজ আগেই অফিসে এসেছি এটাও ইনি নোটিস করেছে। এমন লোকের হয়ে কাজ করতেও যান হাতে নিয়ে চলতে হবে। মনে মনে এই কথা বললেও তিতিকা মুখে বলল, জি, আজ ভালো লাগছিল না দেখে আর ভার্সিটিতে যাওয়া হয়নি। তিতিকার কথা শুনে আদির খানিকক্ষণ সময়ের জন্য থামে, পরক্ষণেই আবার একই সুরে বলে ওঠে, আপনি বাড়িতে খাওয়া দাওয়া ঠিকমতো করেন না। পুনরায় এমন প্রশ্নে তিতিকা বোকা বনে যায়। তবু আদিরের প্রশ্নের উত্তরে ইতস্ত স্বরে বলল, জি মানে করি তো। মিথ্যে বলবেন না, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করলে আপনাকে আজ রাস্তা থেকে অবচেতন অবস্থায় তুলে নিয়ে আমায় হসপিটালে যেতে হতো না। ডক্টর খুব স্পষ্টভাবেই বলে দিয়েছে আপনি বাড়িতে একদমই খাওয়া দাওয়া করেন না। এভাবে চলতে থাকলে দুদিন পর রাস্তায় মরে পড়ে থাকবেন। ভাববেন না তখনও আমি আপনাকে কোলে তুলে নিয়ে এভাবে ছুটোছুটি করব। আদিরের এমন কথাবার্তা শুনে তিতিকে পুনরায় বিষম খেল। আদিরা যেসব কেমন বিহেভিয়ার করছে সবই যেন অদ্ভুত লাগছে। তার চেয়েও বেশি আশ্চর্যের ব্যাপার হলো আদিরের শেষ কথাটা। এর দ্বারা সে কি বোঝাতে চাইল? অবচেতন অবস্থায় আদির তাকে কোলে নিয়েছিল? কি অসম্ভব! তিতিকে সব কথা মনে মনে আওড়ালেও এই কথাটা সে মুখ ফসকে জোরেই বলে ফেলল। যথারীতি আদিরও কপাল কুঁচকে তার উদ্দেশ্য বলল, কি অসম্ভব? মানে কিছু না। তিতিকে যেন বারংবার একটার পর একটা ঝামেলায় পড়ে যাচ্ছে। এবারে সে বিষয়টা কোনো মতে কাটিয়ে দিয়ে চুপচাপ খেতে লাগলো। তবে সে একা একা খাচ্ছে বিদায় ভদ্রতার খাতিরে এসে আদির উদ্দেশ্য বলল, স্যার আপনি কিছু খাবেন না? না। অকপটে বলা একটি উত্তরে তিতিকা আর কথা বাড়ায় না। সে তার প্রয়োজন মতো খেয়ে নিয়ে বলে, আমার খাওয়া শেষ। তিতিকার কথা শুনে আদির টেবিলের খাবারগুলোর দিকে নজর দেয়। খুব সামান্য পরিমাণেই খাবার খেয়েছে সে, যার ফলে আদির খানিকটা অবাক স্বরেই বলে, মাত্র এটুকুই মানে? আর একটু কিছু খেলে পেট ফেটে মরে যাব আমি। আচ্ছা ঠিক আছে, আপনাকে মরতে হবে না, চলুন এবার। কোথায় যাব? বাড়ি যাবেন না? ও হ্যাঁ যাবই তো, কিন্তু আপনাকে আর কষ্ট করতে হবে না। বাড়ি অবধি আমি এখন একাই
তিতিকার কথা শেষ হতে না হতেই আদির দমকেশ্বরে ভুলে ওঠে, বেশি বুঝবেন না, যা বলছি চুপচাপ তাই করুন। আদির রেহেন কথার পর তিতিকার আর কিছুই বলার নেই, তবে তার জুতোর কথা মনে পড়তে পরক্ষণে সংকোচ বোধ করতে লাগলো। আজকের মতো জুতো ছাড়া নয় বাড়ি চলে যাবে, কিন্তু আগামীকাল কি করবে? তাছাড়া তার সেই জুতো কোথায় রয়েছে সেটাও তো জানে না। তাহলে সেই জুতো জোড়াই ঠিক করে নিলে তার আরও 6 মাস কেটে যাবে। এদিকে আচমকা তিতিকার অস্বস্তি বোধ আদিরে কিছু বলতে চেয়েও আর বলে না। তার আচমকা কিছু মনে পড়তে সে দ্রুত ফাঁস থেকে একটা শপিং ব্যাগ বের করে এবং তার ভেতর থেকে এক জোড়া কালো রঙের ব্র্যান্ডের ফিমেল জুতো বের করে নিজের চেয়ার থেকে উঠে এসে তিতিকার সামনে এসে দাঁড়ায়। আচমকা আদির কী করতে চলেছে তা তিতিকা শুরুতেই আন্দাজ করতে পারল না, তবে যখনই দেখলো এমন এক পাবলিক প্লেসে আদি তার সামনে হাঁটু গেড়ে বসেছে, অমনি সে বিস্ময়ে চমকে উঠল। আদির করতে চাইছেটা কি? এরই মাঝে তার নজর পড়ল আদিরের হাতে থাকা সেই একজোড়া নতুন জুতোর দিকে। এতক্ষণ এসবের মাঝে এটাই খেয়াল করা হয়নি। কিন্তু আপনি কি করছেন এসব? তিতিকা কথায় আদির কোনো পাত্তা না দিয়ে তার চেয়ারটা আচমকা এক পাশে ঠেলে তিতিকাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং পরক্ষণেই তিতিকার ডান পাটা আলতোভাবে নিজের হাঁটুতে তুলে নিয়ে একটা জুতো পরিয়ে দেয়। একই সাথে বাম পায়ের জুতোটাও সে নিপুণ কৌশলে তিতিকার পায়ে পরিয়ে দেয়। এদিকে তিতিকার বিস্ময়ের জবাব বন্ধ হয়ে গিয়েছে। অসুস্থ দুর্বল শরীর অনবরত মৃদুভাবে কাঁপছে। এই মুহূর্তে যা ঘটে গেল তা কি আদৌ সত্যি নাকি তার ভ্রম? তিতিকার এমন বিস্ময়ের মাঝে আদির বসা হতে সোজা হয়ে দাঁড়ায় এবং তিতিকার পায়ের দিকে তাকিয়ে বিস্তৃত মুচকি হেসে বলল, একদম পারফেক্ট, বেশ মানিয়েছে তো। তিতিকে স্তব্ধ মূর্তির ন্যায় বসে রয়েছে। অন্যদিকে আদিরের মাঝে বিশেষ কোনো হেলদোলি নেই। তিতিকার পায়ে জুতো জোড়া বেশ মানিয়েছে বিদে সে যেন অনেক বেশি খুশি, যার স্পষ্টতা তার চোখে মুখে অনুমিশেই ফুটে উঠেছে। আদির উঠে এসে পুনরায় নিজের জায়গায় বসলো। এদিকে তিতিকা এখন স্তব্ধ হয়ে মাথা নুইয়ে নিজের পা জোড়া দেখে চলেছে। মাথাতেই যেন ঢুকছে না এটা কি হলো এই মুহূর্তে। আদির তার পরিচিত কেউ নেই, একই সাথে না কোনো বিশেষ ব্যক্তি। নাম করা একটা কোম্পানির বস হয়ে কিভাবে সে অফিসের সামান্য এক এমপ্লয়িকে এভাবে লোক সমাগমের মাঝে হাঁটু গেড়ে বসে জুতো পরিয়ে দেয়? কিভাবে? এটাও কি আদৌ স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য? তিতিকে আলগোছে মাথা তুলে একবার চারপাশটায় চোখ বুলিয়ে নেয়। না, কেউ তাদের দেখেনি। যে অল্প কয়েকজন রয়েছে তারা সকলেই নিজেদের মাঝেই ব্যস্ত। তবে এই মুহূর্তে ঘটে যাওয়া বিষয়টি যেন তিতিকে কোনোভাবেই মেনে নিতে পারল না। সে আদিরের দিকে এক পলক তাকিয়ে দেখে সে একদম নির্বিকার বসে খাবার খাচ্ছে, অথচ বিষয়টা তো এতটাও স্বাভাবিক নয় যতটা আদির স্বাভাবিক রয়েছে। রাতের নির্জনতা ভেদ করে গাড়ির শাঁসা করে এগিয়ে যাচ্ছে। আদির নিজের মতো ড্রাইভ করছে, আর পাশে চুপচাপ তিতিকা বসে রয়েছে। তিতিকার অভিব্যক্তি সম্পূর্ণ নিস্তব্ধ। নিজের মনের মাঝে চলা হিসেব যেন কোনো মতেই মিলছে না। তিতিকা সর্বদা এটাই ভাবছে সে ভুল পথে এগোচ্ছে, সেই কারণ জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, যার প্রতিকার এই মুহূর্তে না করলে পরবর্তীতে অনেক বেশিই দেরি হয়ে যাবে। আদির বাহিরে খেয়ে অভ্যস্ত, সে চৌধুরী ম্যানশন খুব কমই যায়। এমনিতে সে আলাদা করে নিজের ফ্ল্যাটেই থাকে বিদায় বেশিরভাগ সময় নিজে ইচ্ছেতেই বাহিরের খাবার খেয়েই দিন পার করে, যদি এটা তার কাছে খানিকটা বিরক্তিকর। কিন্তু নিজে রান্না করার মতো লোক সে নয়, ওসবে তার বিন্দুমাত্র ধৈর্য নেই। একই সাথে রান্নার জন্য কোনো লোক এসে তার বাড়িতে ঘুরঘুর করবে এটাও তার পছন্দ নয়। মূলত এ কারণে সব থাকার পরও সে একজন সাদামাটা সিঙ্গেল মানুষের মতোই জীবনযাপন করে। আর আজ তিতিকার জন্য অনেকগুলো খাবার অর্ডার দিলেও তিতিকা খুব সীমিতই খেয়েছে, যে কারণে সেও খানিকটা বেশ পেট ভরে খেয়ে বাকিটা পার্সেল করে তিতিকার জন্য নিয়ে এসেছে। কিন্তু তিতিকার এমন নিস্তব্ধতা তার বেশ অদ্ভুত লাগছে। মনে মনে ভাবতে শুরু করেছে তখন ওভাবে জুতো পরিয়ে দেওয়াটা আদৌ ঠিক হলো কিনা। বিষয়টা হয়তো বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তিতিকা তার পূর্ব পরিচিত হলেও তিতিকা তো আর জানে না আদিরকে। সেক্ষেত্রে অচেনা ব্যক্তির কাছ থেকে, আচ্ছা সে কি এজন্য তিতিকার কাছে মাপ চাইবে, নাকি
কিসের মাপ চাইবে? মাপ চাওয়ার তো প্রশ্নই ওঠে না। আদি ড্রাইভ করতে করতে নিজের কথারই বেড়াজালে পেঁচিয়ে গেল। এটা কেমন দ্বিধাদ্বন্দ্বে পড়ল। তার মতো মানুষ এইটুকু বিষয়ে কারো কাছে কখনোই মাপ চাইবে না, কিন্তু তৃতিকা যদি সে ঘটনার বসে ভিন্ন কিছু ভেবে বসে। আদির এসব ভাবতে ভাবতেই নিজের প্রতি বিরক্ত হলো। পরক্ষণে ভারী শ্বাস ফেলে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা, আর ইউ ওকে? আদিরের সামান্য কথায় তৃতিকা আচমকা চমকে উঠল। সে নিজের বেখেয়ালি ভাবনায় মগ্ন ছিল বিদায় এই দশা, কিন্তু তার চমকানোয় আদিরের কপাল আরও বেশ খানিকটা কুঁচকে যায়। সে আবারও তৃতিকার উদ্দেশ্যে বলে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আদিরের কথায় তৃতিকা আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, না, আমি ঠিক আছি স্যার। তৃতিকার ইতস্ত অভিব্যক্তিতে আদিরও আর কথা বাড়ায় না। তৃতিকা নিজ ইচ্ছেতে বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু অসুস্থ বিদায় আদির নিজেই জোর করে তার বাড়ির ঠিকানায় নিয়ে যাচ্ছে। এভাবে আরও কিছুটা দূর যাওয়ার পরে আদিরের কিছু একটা মনে পড়তে সে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা। তৃতিকার মাথাটা জিমজিম করছে। অদ্ভুত এক ক্লান্তি এখনও তার সর্বাঙ্গ জুড়ে। এই ভাবনাতে সে আনমনে জবাব দেয়, জি। তৃতিকা, আপনার বাবা মা কোথায়? নেই। ও, তার মানে আপনি এই শহরে একাই? আমি শুধু এই শহরে একা নই, আমি পৃথিবীর সর্বস্তরে সর্বদাই একা। তৃতিকার আনমনে বলা এহেন কথায় আদির মুখ ফিরিয়ে তার দিকে তাকায়। খানিকটা সন্দিহান স্বরে কিছু বলে ওঠার পূর্বে তৃতিকা আবারও বলে, আমার বাবা মা আর এই পৃথিবীতে নেই, তাই নিজেকে পুরোপুরি নিঃস্ব বললেও ভুল হবে না। তৃতিকা এইটুকু বলে থামতে আচমকা আদিরের গাড়ি থেমে যায়। হঠাৎ থমকে যাওয়ায় জাকনিতে তৃতিকার সম্মুখে হেলে পড়তেও নিজেকে সামলে নেয়। একই সাথে নিজের আনমন অভিব্যক্তি হতেও বেরিয়ে আসে। এদিকে আদির হঠাৎ তেমন কাজ করায় নিজেও কিছুটা ইতস্ত হয়। তার কাছে তৃতিকার বলা কথাটা বেশ বিস্ময়কর লেগেছে, যেন সে এমন কিছু কখনোই আশা করেনি। আম সরি। আদির এটুকু বলে পুনরায় ব্যস্ত ভঙ্গিতে নিজের গাড়ি স্টার্ট করে। অন্যদিকে তৃতিকাও আর কিছু বলে না, কিছু না বলে নিজেকে সামলায়। তবে আদিরের মন মস্তিষ্ক এখনও নিষ্পিস করছে তৃতিকাকে একটি বিশেষ বিষয়ে জিজ্ঞেস করতে। ফলস্বরূপ সে নিজেকে দমিয়ে রাখতে না পেরে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা, আমার আপনাকে একটা বিষয়ে। আদিরের কথা শেষ না হওয়ার পূর্বে আচমকা তৃতিকা বলে ওঠে, স্যার, এটাই আমার বাড়ির রাস্তা, ওই যে ওখানেই নামিয়ে দিলে ভালো হয়। তৃতিকার কথা শুনে আদিরের ধ্যান তৃতিকার ইশারা মতো রাস্তার দিকে চলে যায়। একদম ঘন কালো গুটগুটো অন্ধকার রাস্তা, চারপাশে আবহাওয়া বেশ অদ্ভুত। জায়গাটা শহর হতে বেশ দূরেই বলা চলে। রাতের বেলায় রাস্তার ধারে যা কয়েকটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে, সেগুলো আবার বেশিরভাগই নষ্ট। আদির ভারী শ্বাস ফেলে তৃতিকার কথা মতো তাকে তার বাড়ির সামনে এসেই গাড়ি থামায়। তৃতিকাও আর দেরি না করে গাড়ি হতে নেমে পড়ে। এতক্ষণ বসে থেকে এখন হঠাৎ উঠে দাঁড়াতে তার হাত পা মুছতে ঝিমঝিম করে উঠল। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করল। এদিকে আদিরও গাড়ি হতে নেমে পড়ে। তবে তৃতিকা বেখেয়ালি পড়ে যেতে নিলে আদি তৎক্ষণাৎ তার হাতটা পাশ হতে শক্ত করে ধরে বলল, তৃতি, সাবধানে চলুন। আচমকা আবারও এমন ঘটনায় তৃতিকা পুনরায় স্তব্ধ। সে নিজেকে সামলে নিয়ে দাঁড়াতে আদি তার হাত ছেড়ে দেয়। একই সাথে তৃতিকাও তার উদ্দেশ্যে কিছুটা জোরপূর্বক মুচকি হেসে আওড়ায়, ধন্যবাদ স্যার, আমি আসছি। অন্য সময় হলে হয়তো তৃতিকা তাকে তার বাসার ভেতরে আসতে বলতো, কিন্তু আজকের ঘটনার পরে সে মোটেও এমন কিছু চায় না। অন্তত আদির এমন কেউ নয় যে তাকে তার একা বাসায় আসার আমন্ত্রণ জানানো যাবে। তবে আদিরের কিছু একটা মনে পড়তে এসে ব্যাকসিট থেকে কয়েকটা ব্যাগ এনে তৃতিকার হাতে ধরিয়ে দেওয়ায় উদ্বিগ্ন হয়ে বলে, তৃতিকা, এগুলো নিয়ে যান। তৃতিকা যাতেই
যেতেই নিয়েছিল। আচমকা আদিরের কথায় ফাঁসি ফিরে তাকিয়ে দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আদিরের হাতে অনেকগুলো ফলমূল আর খাবারের ব্যাগ। আর তার আর বুঝতে বাকি রইল না মাঝ রাস্তায় আদির কেন ফলমূলের দোকানে গিয়েছিল। সে ভেবেছিল তার পরিবারের জন্যই হয়তো, কিন্তু এখন তো দেখছি পুরো ভিন্ন ঘটনা। তিতিকা খানিকটা দ্বিধা সরিয়ে বলেন, স্যার কিছু মনে করবেন না, কিন্তু আমার এসবের প্রয়োজন নেই। আমি এসব খাওয়া পছন্দ করি না। তিতিকার কথায় আদির যেন খানিকটা অবাকই হয়। একই সাথে তার কণ্ঠে ফুটে উঠে কর্তব্যপরায়ণতা। আপনার পছন্দ অপছন্দ কিছু যায় আসে না, নিতে বলেছি নিন। সাথে এও স্পষ্ট করে বলছি, আজ বাদে কাল যেন আবার আপনাকে রাস্তায় পড়ে থাকতে না দেখি। আদিরের কথায় তৃতিকা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমনিতেই শরীরে ভালো না, তার মাঝে এই লোকের এমন কথাবার্তায় সে প্রতিনিয়ত আশ্চর্য হচ্ছে। তৃতিকা কিছু বলার পূর্বে আদির এক ফকাত জোর খাটিয়ে তিতিকার হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলল, নিজের যত্ন নেবেন, শুভরাত্রি। এই বলে সে গাম্ভীর্যের সহিত তার গাড়িতে গিয়ে বসল। অতঃপর ডানে বামে কোনো কিছুরই তোয়াক্কা না করে গাড়িটি নিয়ে সোজা তার গন্তব্যে রওনা হলো। আর এদিকে হতবিহ্বল হয়ে তৃতিকা আতিরের গাড়িটাকে পেছন হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। বেশ অনেকটা রাত হয়েছে। তিতিকের চোখে আজ কয়েকদিনের নেই কোনো ঘুম নেই। শরীর ভর্তি ক্লান্তি, অথচ সে নির্গুম অস্তিত্বের নেই রাত কাটাতে মগ্ন। তিতিকার বসা কিংবা শোয়ার জায়গায় হলো তার আধ ভাঙা বিছানা। বরাবরের মতো সেখানে বসে দু হাঁটির মাঝে মুখ গুজে সে কিছু একটা গভীর মনে ভেবে চলেছে। রাত হলেই যেন তার মন মস্তিষ্ক রাজ্যের চিন্তা নেমে আসে। তিতিকার সামনে আদিরে দেওয়া সেই খাবারের ব্যাগগুলো সে ওসব খুলেও দেখার প্রয়োজন মনে করেনি। অন্যদিকে কালো রঙের জুতো ঝোড়াও তার ছোট্ট ট্রাঙ্কের উপর নতুন কাপড় দিয়ে মোড়ানো, যেন সেটা এখন সাজিয়ে রাখার নেই কোনো বস্তু। এদিকে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভার্সিটির সিনিয়রদের বই খাতা। মনের তীব্র অশান্তি নিয়েও বেশ খানিকটা লিখেছে সে, কিন্তু এর চেয়ে বেশি লেখার মন মানসিকতা তার নেই। অসহ্য লাগছে তার এসব করতে, যদিও কালই শেষ দিন ভার্সিটিতে সিনিয়রদের দেওয়ার সময় অনুযায়ী। কিন্তু তিতিকা আপাতত সেসবের কোনো তোয়াক্কা করছে না। সে তো ব্যস্ত তার হিসেব মেলাতে। এরই মাঝে তিতিকা তার মন মস্তিষ্কে চলা নানান মিশ্র অনুভূতি নিয়ে বিড়বিড়িয়ে বলতে লাগলো, না, প্রয়োজনে এই চাকরি আমি কালই ছেড়ে দেব, কিন্তু আমি কখনোই চাই না আমার জন্য কারো জীবনে অশান্তি হোক। মিস্টার আদির রায়ান আমার বিশেষ কেউ নয় যে সে আমাকে ওভাবে অন্তত সবার মাঝে জুতো পরিয়ে দেবে। এই অধিকার তার নেই। কোনোভাবেই আমি এমন একটা বিষয়কে নর্মালাইজ করতে পারি না। এছাড়া ওনাকে আমি শুধুমাত্র একজন অফিসের বস হিসেবেই গণ্য করেছি। যেখানে তার নিজের স্ত্রী সন্তান রয়েছে, সেখানে তিনি আমার সাথে কিভাবে এই ধরনের আচরণ করেছি? আমি কি তার মেয়ের বয়সী যে তিনি আমার সাথে? আর এমনিতেও কেই বা তার মেয়ের বয়সী কারোর সাথে এরূপ আচরণ করবে? আমি যা আন্দাজ করছি তাই যদি সত্যি হয়, তবে করবে না আমি এই চাকরি। প্রয়োজনে না খেয়ে মরবে, তবুও না। আর যাই হোক, ইয়াশিশানের মতো মানুষ দুটোর জীবন আমি জেনে বুঝে নষ্ট করতে পারি না। বেঁচে থাকলে আগামীকালই আমি অফিসে গিয়ে নিজের রিজাইন লেটার দিয়ে আসবো। এটাই আমার লাস্ট ডিসিশন। তৃতিকা ভার্সিটিতে প্রবেশ মাত্রই সেই তথাকথিত পরিচিত সিনিয়রদের দেখা মিলল। দলবল নিয়ে তারা তৃতিকাকে দেখা মাত্রই এগিয়ে এলো, যেন সকলে তারই অপেক্ষায় ছিল। তিতিকা অবশ্য আজ তাদেরকে দেখে মোটেও ঘাবড়ে গেল না। ওদিকে তারা তিতিকার কাছে এসে শুরুতে নোট খাতাগুলো চেয়ে নেয়, এসব আজই তাদের লাগবে। কিন্তু তিতিকা তার ব্যাগ হতে খাতাগুলো বের করে তাদের হাতে দিতেই যেন মূল বিপত্তি বাঁধে। এই মেয়ে, এসব কি? তোমাকে না বলা হয়েছিল সবগুলো নোট? তাদের মাঝে বলা একজনের কড়া কণ্ঠস্বর। তিতিকে উল্টো তীক্ষ্ণ স্বরে বলল, দুঃখিত, আমি অসুস্থ ছিলাম, তাই সবগুলো নোট কমপ্লিট করা সম্ভব হয়নি। আপনারা বেরোন, এসব অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন। এই বলে তিতিকা স্থান ত্যাগ করতে নিলে আচমকা তার পাশ হতে এক ছেলে তিতিকার হাত শক্ত করে চেপে ধরে। তোমার সাহস তো কম না, একে তো ঠিকঠাক কাজ করেনি।
আর এখন আমাদেরকে শেখাতে এসেছ আমরা কি করব আর না করব। তিতিকার হাত ধরা সে বেশ ক্ষিপ্ত। এক প্রকার হাতটা রাগের বশত ছুঁড়ে ছাড়িয়ে নিয়ে বলল, ভার্সিটিতে এমন কোনো রুলস নেই যে জুনিয়ররা সিনিয়রদের কথা মতো এভাবে নোট করে দেবে। এরপর কখনো আমাকে বিরক্ত করলে সোজা কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করব। এই বলেই তিতিকে সরাসরি জায়গা ত্যাগ করে। অন্যদিকে পিছন হতে সবগুলো সিনিয়র তার দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে থাকে। তিতিকার মন মেজাজ আজ বেশ গরম বিদেশে, নিজেও জানে না কার সাথে কীভাবে কথা বলেছে, আর এখন এসব নিয়ে ভাবতেও চায় না। তবে সিনিয়রদের মাঝে এক বলিষ্ঠ দেহের উজ্জ্বল শ্যামলাবর্ণের ছেলে হিসিহি আওড়ায়, তোমাকে তো আমি দেখে নেব মেয়ে, এমন হাল করব তোমার। বিড়বিড় এইটুকু বলতে না বলতে সে অদ্ভুতভাবে শয়তানি হাসিতে তির্যক হাসে। আদির তীব্র মনোযোগে তার ফাইলগুলোর মাঝে ডুবে রয়েছে। আশেপাশের কোনো কিছুতেই তার ধ্যান জ্ঞান নেই। তার ফিয়ে কিছু সময়ের জন্য ছুটিতে গিয়েছে, যার ফলে এখন তাকে সব কাজেই কিছু বেশি সময় নিয়ে করতে হচ্ছে। কিন্তু এতে আদির মোটেও বিরক্ত নয়। কাজ করতে তার বরাবরই ভালো লাগে। বরাবরের মতো আদি তার রুমে একাই বসে কাজ করছিল। একই সাথে কাজের ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে ফাঁসি ফিরে তাকাচ্ছে। রুমের ডান পাশে গ্লাস দিয়ে ওপর প্রান্তে সব কিছুই দেখা যায়, বিশেষ করে তিতিকার সেই নির্দিষ্ট টেক্সট। কিন্তু আশেপাশে কোথাও তিতিকাকে নজরে না পেয়ে আদির কিছুটা চিন্তিত। গ্লাসের দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা তার রুমে কারো আগমন ঘটে। আদি সেদিকে না তাকিয়ে তিতিকার ভাবনায় ডুবে থাকে। এদিকে রুমে প্রবেশ করা মাত্রই আদিরকে অন্য দিকে আনমনে ভঙ্গিতে দেখে তিতিকা কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে আদিরের দৃষ্টি অনুসরণ করে ফাঁসি ফিরে তাকাতেই দেখে আদির ঠিক তার ডেস্ক বরাবর তাকিয়ে রয়েছে। এটা দেখা মাত্রই যেন তিতিকার বিস্ময়ে চোখে জল ছেলে এলো। একটা মানুষকে ঠিক কোন পর্যাদার স্থানে বসিয়েছিল, আর সেই লোকটা ঠিক তাকে কোন নজরে দেখে, এটা ভাবতেই যেন রাগে ঘৃণায় গা গুলিয়ে আসছে তার। তিতিকা তার হাতে থাকা রিজাইন লেটারটা আক্রোশে শক্ত করে চেপে ধরল। নিমিষে সেটি খানিকটা কুঁচকে যায়। গতকালের চিন্তাভাবনা মোতাবেক সে আজ অফিসে এসেছে এই আদিরকে রিজাইন লেটারটা জমা দিয়ে সোজা এই অফিস থেকে চলে যেতে। কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব তার রয়েই গিয়েছিল, আদৌ সে যা ভাবছে তাই ঠিক নাকি কিছুটা ভুল ত্রুটিও থাকতে পারে। তাই তিতিকা নিশ্চিত হতে পারছিল না। কিন্তু এই মুহূর্তে আদিরকে এহেন অবস্থায় দেখে সে নিজেই হতে যা বাবার তা ভেবে নেয়। এদিকে আদিরের ভাবনা কেটে যেতে সে আচমকা সামনের দিকে ফিরে তাকায়, আর হঠাৎ এই মুহূর্তে তিতিকাকে দেখে যেন কিছুটা অপ্রস্তুত হয়। আজকে তো এখন অবধি সে তিতিকাকে কোনো কিছুর প্রয়োজন এখানে ডাকেনি, তাহলে তিতিকা হঠাৎ আজ আগেই কেন তার কাছে এসেছে? তিতিকা আসুন। আদির ইতস্তবোধ তিতিকার কাছে স্পষ্ট। আদির একদিন তাকে মিস তিতিকা বলল, আর এখন সোজা তিতিকার মেজাজ ক্রমশই খারাপ হচ্ছে। তবুও সে চুপচাপ দাঁড়িয়ে নিজেকে সামনে নেওয়ার প্রচেষ্টায় রয়েছে। তার নিরেট অভিব্যক্তিতে আদির কিছুটা অবাক হয়, যেন আন্দাজ করতে পেরেছে কিছুতে একটা ঠিক নেই। তিতিকা, কিছু হয়েছে? আপনি আদিরের কথা শেষ হতে না হতেই তিতিকা তার দিকে এগিয়ে যায় এবং তৎক্ষণাৎ আদিরের সামনে একটা লেটার রেখে দিয়ে শটানভাবে দাঁড়িয়ে থাকে। এদিকে আদির তার উদ্দেশ্যে বলে ওঠা, আমি তো আপনাকে এখনও কোনো ফাইল কিংবা পেপারসের জন্য ডাকিনি, তাহলে এটা কি রিজাইন লেটার? তিতিকার এহেন নির্বিকার কথায় আদি বিস্ময়ে তার দিকে তাকায়। তিতিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় তার দিকে চেয়ে, তার মাঝে বিশেষ কোনো হেলদোল নেই। দুজনের মাঝে কিছু সময়ের জন্য ফিনপতন নীরবতা চলল। আদির গাম্ভীর্যের সাথে একবার তিতিকার দেওয়া লেটারটা চেক করে দেখতেই তার কপালে বাজ পড়ে। পরক্ষণেই সে তিতিকার উদ্দেশ্যে বারিকি কণ্ঠে বললে, এসব কি মিস তিতিকা? এসবের মানে কি? আদিরের আচমকা রাগান্বিত গম্ভীর কণ্ঠে তিতিকা মোটেও ঘাবড়ায় না। সে যথেষ্ট তীক্ষ্ণ কণ্ঠে জবাব দেয়, এসবের মানে আমি আর এই জবটা করতে চাই না, তাই এটা আমার রিজাইন লেটার। এই পর্যায়ে সে আদির বসা হতে দাঁড়িয়ে যায়। প্যান্টের পকেটে হাত গুজে তিতিকার দিকে গাম্ভীর্যের সহিত এগিয়ে আসে। এবার তিতিকা কিছুটা ভীতু হলেও নিজেকে সম্পূর্ণ শান্ত রাখে। অন্যদিকে আদির তার উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলে উঠল, আপনি কি আমার সাথে মশকরা করতে এসেছেন? পুনরায় আদিরের রেহেন কণ্ঠে তিতিকার শুরুতে কিছুটা অপ্রস্তুত হলেও পরক্ষণে সে কড়া স্বরে জবাব দেয়,
নো স্যার, আমি মোটেও আপনার সাথে কোনো প্রকার মজা। জাস্ট শাট আপ। আপনি এখানে জয়েন হবার আগে জানতেন না যে এই অফিসে জয়েন করার পর প্রত্যেক এমপ্লয়িকে মিনিমাম 2 মাস একাধারে কাজ করতে হয়? তাহলে 2 দিন যেতে না যেতে আপনি কোন সেন্সে নিজের রিজাইন লেটার নিয়ে হাজির হয়েছেন? আদির রেহেন উচ্চকণ্ঠে তিতিকা চমকায়, তবে তার সোয়াল শক্ত, তীক্ষ্ণ চোখ জোড়ায় আগুনের ন্যায় খুব। এদিকে আদিরের আচমকা রেগে ওঠার স্বভাব নতুন নয়। অফিসের কাজে তাকে প্রায়শই কঠোর আচরণ করতে হয়, কিন্তু সে প্রয়োজন ভেদে নিজেকে সামলে নিতেও পারে। কিন্তু আজ এখানে আচমকা তিতিকার উপর রেগে যাওয়ায় সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তবুও সে ভারী শ্বাস ফেলে তিতিকার দিকে আরেকটু এগিয়ে যায় এবং শান্ত গম্ভীর স্বরে বলে, এক্সট্রা কোনো সমস্যা থাকলে জানাতে পারেন, কিন্তু এভাবে 2 দিন যেতে না যেতেই আপনি রিজাইন লেটার দিয়ে যেতে পারেন না। তিতিকার দৃষ্টি আজ সম্পূর্ণ আদিরের দিকে। সে মোটেও আজ আদিরের চোখে চোখ তুলে কথা বলতে ভীত নয়। ফলে সে নির্বিকারেই বলে উঠল, সরি স্যার, আমি এই চাকরিটা আর করতে চাই না। এটা আমার জন্য অনেক ভালো একটা সুযোগ ছিল, কিন্তু আমি এই শহরে এসেছি শুধুমাত্র আমার পড়াশোনার জন্য। অথচ এত সব কিছুর মাঝে আমাকে দিয়ে ঠিকমতো পড়াশোনাটাই হচ্ছে না। তাই আমার মনে হয়েছে পড়াশোনার জন্য হলেও আমার এই চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। তিতিকার কথায় আদির কিছু সময়ের জন্য থামে। তিতিকার হাবভাব অদ্ভুত লাগলেও সেই বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে। পরক্ষণেই তিতিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ঠিক আছে, ফাইনটা দিয়ে চলে যেতে পারেন। আচমকা ফাইনের কথায় তিতিকা কিছুটা অবাক স্বরে বলে, কিসের ফাইন? 2 মাসের আগে কেউ স্বেচ্ছায় জব ছেড়ে দিলে তাকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটি ফাইন জমা দিতে হবে, নয়তো অফিসের সিস্টেম মোতাবেক তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এসব কিছুই এমপ্লয়মেন্টে এগ্রিমেন্টে দেওয়া ছিল। এ সকল এমপ্লয়ির মতোই আপনি এগ্রিমেন্টে সাইন করেই এই অফিসে জয়েন করেছেন। আপনার উচিত ছিল সাইন করার পূর্বে সব কিছু একবার ভালো করে দেখে নেওয়া। আদি রেহেন কথার বলতে বলতেই টেবিল থেকে একটা ফাইল তুলে নিয়ে হাতে তাতে নজর দিয়েছে। এদিকে তিতিকে বেশ কিছুটা অবাক হলো এসব কথাবার্তা শুনে। অবশ্য ভুলটা তারই। প্রথম দিনে রফিক সাহেব তার দিকে এক গাদা পেপারস সে সাইন করিয়েছে, অথচ সে একটাও চেক করে নেয়নি। তিতিকে খানিকটা দ্বিধাদ্বন্দ্বের স্বরেই বলল, ফাইনের অ্যামাউন্টটা কত? আদির নির্বিকারে জবাব দেয়, 200,000। মানে? তিতিকার কিঞ্চিত বিস্ময় স্বরে আদির তার দিকে মুখ তুলে নিষ্প্রিয় বলল, মানে 2 লাখ। 2 লাখ? সিরিয়াসলি? এত টাকা আমি কোথায় পাবো? তিতিকা বিস্ময়কর কথাবার্তায় আদির তাচ্ছিল্যের সহিত কিঞ্চিত মৃদু হাসে। পরক্ষণে বারেক স্বরে আওড়ায়, আপনি কোথায় এত টাকা পাবেন তা দেখার বিষয় তো আমার নয় মিস তিতিকা। পুরো অ্যামাউন্ট অফিসে জমা না করলে আপনার ব্যাপারে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। এতে আপনার জেলও হতে পারে। আদিরের কথা বলার ধরন তিতিকার কাছে অতিরঞ্জিত ঠেকলেও অদ্ভুত এক ভয় কাজ করছে নিজের মাঝে। এদিকে বুঝতেও পারছে না তার আদতে কি বলা উচিত। এদিকে আদির পুনরায় বলে, আপনার জন্য একটা অপশন রয়েছে, চাইলে কাজে লাগাতে পারেন। কেমন অপশন? যেহেতু আপনি পড়াশোনার জন্য জব ছাড়তে চাইছেন, সেক্ষেত্রে আপনার টাইমিংটা খানিক পরিবর্তন করা যেতে পারে, কিংবা আপনি চাইলে আরও কম সময়। আদিরের কথা শেষ হয় না, বরং তার পূর্বেই তিতিকা বলে ওঠে, প্রয়োজন নেই, আমি সব টাকার ব্যবস্থা করে নেব, আমি এখন আসছি। এ বলেই তিতিকা সরাসরি কেবিন থেকে বেরিয়ে যায়। এদিকে আদিরও চুপচাপ তার যাওয়ার পানে এক দৃষ্টিতে চেয়ে থাকে। একই সাথে ঠান্ডা স্বরে আওড়ায়, জানতাম এর মাঝে নিশ্চিত অন্য কোনো ঘটনা রয়েছে। আদিরের সামান্য কিছু কাজ ছিল বিদেশে। চৌধুরী ম্যানশনে আজ আর সঠিক সময়ে পৌঁছাতে পারল না, যদিও সেখানে যাওয়ার তার বিশেষ কোনো আগ্রহ নেই। কিন্তু তিতিকা সেখানে ইয়াসকে পড়ায়, আর এই সুযোগে সে তিতিকার দেখা পাবে। যে সুযোগ আপাতত সে হাতছাড়া করতে চায় না। প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। আদিরের দেরি হলো বিদায় সে খানিকটা বিরক্ত। না জানি তিতিকা আজ পড়িয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে কিনা। হাতে সময়ও তো বেশি নেই। আদির গাড়ি ড্রাইভ করতে করতে ভারী শ্বাস ফেলে চৌধুরী ম্যানশনে ফোন করে। আজ শুরুতেই ইয়াসের কণ্ঠ শুনতে পায়, কিন্তু এতে সে খুশি না হয়ে যেন হতাশ হয়। কেননা ইয়াস এই মুহূর্তে
তার সাথে কথা বলছে মানে আজ তিতিকার পড়ানো শেষ। এছাড়া সে আদৌ চৌধুরী ম্যানশনে রয়েছে নাকি চলে গিয়েছে এতেও সে অনিশ্চিত। হেই মামু, তুমি কথা বলছো না কেন? ইয়াসের কথায় আদিরের ধ্যান ভাঙে। সে কিঞ্চিত মুচকি এসে আওড়ায়, বাড়ি কেমন আছো তুমি? আজ তোমার মিস ভালো মতো তোমাকে পড়িয়েছে তো? আদিরের প্রশ্নে ইয়াস খানিকটা গম্ভীর স্বরে দ্বিধা নিয়ে বলে, ওই মিস তেতোকা সে তো আজ আসেইনি। মাম্মাম ফোন করলে সে বলেছে আমাকে আর তিনি পড়াতে আসবে না। জানো বাড়ি, আমার না অনেক খারাপ লেগেছে। ওই মিস তেতোকা এমন কেন করলো? আমি নাকি অনেক ফসা, কিন্তু আমি তো মিস তেতোকার সাথে একটু দুষ্টুমি করিনি। ইয়াসের কথায় আদিরের কপালে বাজ পড়ে। মনে মনে নিরেটভাবে আওড়ায়, তার মানে উনি আজ ইয়াসকে পড়াতে যাননি। আবার সাহস কত বড়! অফিস ছেড়েছে। তিনি কোন সাহসে এই মুহূর্তে ইয়াসের টিউশনি ছাড়েন? হাউ ডেয়ার শি ডু দ্যাট? মনে মনে রেগে ক্ষিপ্ত হলেও আদির ইয়াসের সাথে স্বাভাবিক স্বরে আর দুটো কথা বলে কল কেটে দেয়। তবে তার মুখশ্রী হতে গাম্ভীর্যের ছাপ সরে না। আদির তৎক্ষণাৎ কি যেন ভেবে গাড়ি ঘুরিয়ে রাস্তা পাল্টে। না, এখন সে আর চৌধুরী ম্যানশন যাচ্ছে, এবার যাবে সোজা তিতিকার আবাসে। আদির প্রচণ্ড দ্রুত গতিতে গাড়ি চালাতে নানান বিষয়ে ভাবতে শুরু করে এবং তার ভাবনা চিন্তার শেষ প্রান্তে সে কিঞ্চিত বাঁকা হেসে আওড়ায়, মিসেস তেতোকা রায়ান চৌধুরী, এই মুহূর্তে আপনাকে শায়েস্তা না করলে আপনি ঠিক হবেন না। অপেক্ষা করুন, আমি আসছি। চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর গল্পটা দেরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অনেক অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।